হ্যালো ফ্রেন্ডস, আমি ডাক্তার জয়ন্ত চক্রবর্তী, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আজ আমি আপনাদের সাথে আর্জেন্টাম নাইট্রিকাম সিলভার নাইট্রেট, একটি হোমিওপ্যাথিক মেডিসিন, যে মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা পলিক্রিস্ট রেমেডি। এই মেডিসিনটির বিভিন্ন চরিত্র, বিভিন্ন ক্যারেক্টার বা বিভিন্ন স্টেট অফ মাইন্ড নিয়ে আজ আপনাদের সাথে আমি আলোচনা করব। এবং আমরা কিছু জিনিস হয়তো সকলেই জানি, বা কিছু জিনিস হয়তো সঠিকভাবে সময় মতো মূল্যায়ন হয়ে ওঠে না, বা আমরা বুঝে উঠতে পারি না। আর্জেন্টাম নাইট্রিকামকে সিলেকশন করতে আমাদের সেই জায়গাগুলোয় হয়তো কষ্ট হয়। তো আজ বন্ধুরা আমি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। যতটুকু আমি আর্জেন্টাম নাইট্রিকামকে আমার দৃষ্টিভঙ্গি দিয়ে অ্যানালিসিস করেছি বা আমি বুঝেছি, সেটা আমি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি। আমরা জানি আর্জেন্টাম নাইট্রিকাম সিলভার নাইট্রেট একটা রেমেডি, যে প্রথম যে দিকটা শুরু হয়েছে এই রেমেডিটার যে দিক, সেটা হলো এর মাইন্ড সিমটম, মেন্টাল স্টেটগুলো কেমন। তার আগে দুটো গেস্টার্সের কথা বলি। একটা গেস্টার্স সাই, আর একটা গেস্টার্স হলো ফুলিশ। গেস্টার্স সাই বলতে কি, মানে সে কি কি অঙ্গভঙ্গি করছে। একটা ফুলিশ হলো বোকার মতো, কিছু বোকাটে ক্যারেক্টার। সে যখন ডাক্তারবাবুর সামনে এসেছে বা ডাক্তার দেখাতে এসেছে বা তার বিষয়ে কোনো কথা বলা হচ্ছে বা সে নিজে বলছেও, সেই সময় সে ওই অঙ্গভঙ্গিগুলো করছে। অথবা সাই, সে নিজেকে গুটিয়ে রেখেছে, চুপচাপ আছে, সাইলেন্ট আছে, নীরব আছে। সাই কিছুটা যেন তার ক্যারেক্টারটা অরিজিনালি ঢাকা আছে, আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। আর্জেন্টাম নাইট্রিকাম এমনিতেই জেনারেলি আমরা জানি খুব ইম্পালসিভ, খুবই আবার নার্ভাস এবং ফ্রাইটেন্ড ইজিলি, সহজেই ভয় পেয়ে যায়। তাহলে এইখানে যে প্রথম যেটা বললাম, গেস্টার সাই এবং গেস্টার ফুলিশ, এই দুটো খুব ইম্পর্টেন্ট কথা। এই গেস্টার্সটা আমরা অবজারভেশন করে আর্জেন্টাম নাইট্রিকামে আমরা উপনীত হতে পারি বা আসতে পারি। এইবার যে দ্বিতীয় যে কথাটা, যেটা হলো একটা অল্টারনেটিং সিমটম, সেটা হচ্ছে অ্যাবজর্ব অল্টারনেটিং উইথ ফ্রাইভলিটি। অ্যাবজর্ব অল্টারনেটিং উইথ ফ্রাইভলিটি মিনস, অ্যাবজর্ব মানে কি? অ্যাবজর্ব মানে হলো, যেটা ধরে নিন আপনারা একটা যদি ব্লটিং পেপারে আমরা জল দিই, সেটা কেমন শুষে নেয়। তাহলে মাইন্ড কোনো জায়গাতে এনগেজ হয়ে আছে, ফুললি এনগেজ, ফুললি শকড বা ফুললি ইন্টারেস্টেড, পেইং ফুল অ্যাটেনশন, কোনো একটা বিষয়ে নিমজ্জিত হয়ে আছে, কোনো একটা বিষয়ে ডুবে আছে, সেই জায়গা থেকে সে বেরিয়েই আসতে পারছে না। এটা হলো অ্যাবজর্ব মাইন্ড। উইথ ফ্রাইভলিটি মানে ফ্রিভুলাসনেস নেচার থেকে ফ্রাইভলিটি এসেছে। তো ফ্রিভুলাসনেস নেচারটা কি না, ল্যাক অফ সিরিয়াসনেস, লাইট হার্টেডনেস, মানে কোনো রকম সে সিরিয়াস অ্যাটেনশন দিচ্ছে না, সিরিয়াসনেস নিচ্ছে না, তার মাইন্ড সিরিয়াস অ্যাটেনশন দিচ্ছেই না কোনো বিষয়ে। এটা হলো ফ্রাইভলিটি। তাহলে আমরা দেখছি যে অ্যাবজর্ব অল্টারনেটিং উইথ ফ্রাইভলিটি, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা অল্টারনেটিং সিমটম, যদি আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারি। ইফ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস মেন্টাল স্টেট, অ্যাবজর্ব অল্টারনেটিং উইথ ফ্রাইভলিটি, দিস উইল হেল্প টু প্রেসক্রাইব আর্জেন্টাম নাইট্রিকাম। এইবার আমরা যদি যাই আর্জেন্টাম নাইট্রিকাম, বন্ধুরা আমরা যদি অনেক দিক আলোচনা করি, তাহলে আর্জেন্টাম নাইট্রিকামকে আমরা একসাথে গুলিয়ে ফেলবো হয়তো। এবারে আমরা ধরুন কোথায় যাব, তো কিছু কিছু ডেলিউশন আছে, খুব ইম্পর্টেন্ট ডেলিউশন, যেগুলো আমরা অলওয়েজ আমাদের এই প্র্যাকটিসে কাজে লাগাতে পারবো। এছাড়া প্রচুর ফিয়ার আছে এবং প্রচুর অ্যাংজাইটিসও আছে। তাহলে ধরুন আমরা প্রথম যাব কিছু অ্যাংজাইটিতে, এ দিয়ে, তো তাহলে প্রথম অ্যাংজাইটি দিয়েই ধরি। ধরুন অ্যাংজাইটি একটা জায়গা, আর একটু বলে নিই। অ্যাংজাইটি হচ্ছে একটা জায়গা, মনের মধ্যে একটা উদ্বেগ। এইবারে এটা পারসিস্টেন্ট। অ্যাংজাইটি কিসের জন্য হচ্ছে? অ্যাংজাইটি সবসময় অ্যাকচুয়ালি ফিউচার ওরিয়েন্টেড জিনিস, একটা দীর্ঘমেয়াদী একটা টেনশন মনের মধ্যে কাজ করছে। তাহলে কনসেন্ট্রেট, একটা রুব্রিকের কথা বলে নিই, তারপরে আমরা অ্যাংজাইটিতে আসছি। কনসেন্ট্রেট অন অ্যাটেম্পটিং টু কনসেন্ট্রেট ইট বিকামস ডার্ক বিফোর দ্য আইজ। মানে
কনসেন্ট্রেশন যদি আমি কোনো বিষয় করতে চাই, অ্যান্ড ইফ উই ট্রাই টু কনসেন্ট্রেট মাইসেলফ, আমি যদি জোর করে কনসেন্ট্রেট করার চেষ্টা করি, তাহলে আমি চোখের সামনে অন্ধকার দেখছি। মানে আমি আমার জীবনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, কোনো কাজ করে উঠতে পারছি না, কোনটার পর কোনটা কোন কাজ করা উচিত সেটা আমি খুব স্ট্রং হয়ে সেটা ডোমিনেটলি সেটা করতে পারছি না। যখন আমি জোর করে কনসেন্ট্রেট করার চেষ্টা করব, তখন আমি চোখের সামনে অন্ধকার দেখছি। অনেক সময় পেশেন্ট ধরুন এইভাবে বাংলা ভাষায় বলবে যে ডাক্তারবাবু আমি তো কি করব ঠিক বুঝে উঠতে পারছি না, আর মনটা ঠিক আমি লাগাতে পারছি না যে কোনটা ঠিক হবে আমার জন্য। যদি জোর করে এটা করার চেষ্টা করি, তাহলে কিন্তু না চোখের সামনে অন্ধকার দেখছি যে কি হবে আমার। এই ভাষাগুলো বলে, এই ধরনের ভাষাগুলো ঠিক বলে। এবারে টক্স অ্যাবাউট হিমসেলফ, অফ হিজ সাফারিং, অ্যান্ড কনস্ট্যান্টলি টক্স ট্রাভেলস অফ হার। মানে তার নিজের যে শারীরিক কষ্ট, এটাই সে নিজের ভাষায় সবসময় বয়ান করতে চাইছে বা বয়ান করছে ডাক্তারের সামনে। এটা খুব ইম্পর্টেন্ট সিমটম। তাহলে আমরা অ্যাবজর্ব অল্টারনেটিং উইথ ফ্রাইভলিটি দেখলাম। 2 নম্বরে আমরা এলাম কনসেন্ট্রেট অন কনসেন্ট্রেটিং টু কনসেন্ট্রেট ইট বিকামস ডার্ক ইন ফ্রন্ট অফ আইজ। চোখের সামনে সে অন্ধকার দেখছে যদি জোর করে কনসেন্ট্রেট করার চেষ্টা করে। এইবারে পেশেন্ট ডাক্তারের সামনে, অন্য কারোর সাথে বা যেখানেই সে বসে আছে সেখানেই সে তার নিজের যে কষ্টগুলো, তার যে ট্রাভেলগুলো, তার যে সাফারিংগুলো, সেটা সে কনস্ট্যান্ট বলে চলেছে। টক্স হিমসেলফ বা অফিস সাফারিং উইথ আদার্স, তার নিজের কষ্টগুলো সে সবাইকার সামনে বলছে। এগুলো খুব ইম্পর্টেন্ট মেন্টাল স্টেটের মধ্যে আসে। এইবারে আমরা অ্যাংজাইটিসে যদি যাই, তাহলে অ্যাংজাইটিস হচ্ছে অ্যাংজাইটি ফিয়ার উইথ। অ্যাংজাইটি মানসিক উদ্বেগ ভয়ের সাথে, অ্যাংজাইটি ফেন্টনেস উইথ, অ্যাংজাইটি ক্যান নট কন্ট্রোল হিমসেলফ, নিজেকে সে কন্ট্রোল করতে পারছে না, নিজের যে কন্ট্রোল শক্তি বা নিজেকে কন্ট্রোল করার যে ক্ষমতা সেটা সে হারিয়ে ফেলছে। অ্যাংজাইটি ফেন্টনেস উইথ, মনে হচ্ছে যে আমি মূর্ছা যাব, আমি অজ্ঞান হয়ে যাব, আমি পড়ে যাব। অ্যাংজাইটি কন্ট্রোল ওভার সেন্স ইজ লস্ট, ফিলিং দ্যাট, মানে মনে করছে যে আমার যে সেন্স, সেই সেন্সের কন্ট্রোল আমি আর রাখতে পারবো না। অ্যাংজাইটি টাইম ইজ সেট, যদি ধরুন কোনো পেশেন্টকে টাইম সেট করে কিছু দেওয়া হয় যে তোমাকে এই সময়ের মধ্যে এই কাজটা করে দিতে হবে, তখন কিন্তু তার অ্যাংজাইটি মনের মধ্যে শুরু হয়ে গেল, ঠিক প্যানিকের মতো শুরু হয়ে গেল। সে কোনো রকম ভাবেই সেটাকে আর করতে চাইবে না, পারবেও না করতে। এইবারে অ্যাংজাইটি হারিড ফিলিং, অ্যাকচুয়ালি আর্জেন্টাম নাইটিকাম নিজে নিজেই খুব হারিড পেশেন্ট, হারিড এক্সাইটমেন্ট উইথ, মানে উত্তেজনা তো মানসিক উত্তেজনা, মানসিক উদ্বেগ তো থাকেই, তার সাথে হারিড নেচারের। এইবার যদি বলেন যে অ্যাংজাইটি র্যাপিডলি হি ওয়াক্স, হি থিঙ্কস দ্যাট হি উইল ফেন্ট, সে মনে করে যে আমি অজ্ঞান হয়ে যাব, আমি পড়ে যাব। এই ফেন্ট হয়ে পড়ে যাওয়ার বা লুজিং কন্ট্রোল, তার কন্ট্রোলটা হারিয়ে যাওয়ার, সেন্স কন্ট্রোলটা হারিয়ে যাবে, এই যে ভয়, সেই জন্য কিন্তু সে দ্রুততম ওয়েতে দ্রুতভাবে চলার চেষ্টা করে, যাতে সে পড়ে না যায়, যাতে সে অজ্ঞান না হয়ে যায়, যাতে তার সেন্স অফ কন্ট্রোলটা নষ্ট না হয়ে যায়। এই অ্যাংজাইটিটা কিন্তু সবসময় কাজ করে। তাহলে আমরা যদি দেখি যে আর্জেন্টাম নাইটিকাম কেন দ্রুত হাঁটে, কেন তাড়াতাড়ি চলছে, এই যে দ্রুততা, এটা হচ্ছে একটা মনের মধ্যে ভীতি, যে ভয়টা সবসময় কাজ করছে, উইচ মেক্স হিম ওয়ার্কস ফাস্টার, মানে খুব তাড়াতাড়ি তাকে চলতে হচ্ছে, কেন না সে অজ্ঞান হয়ে যাবে, কেন না সে ফিট হয়ে যাবে, অ্যান্ড হার্ট উইল সিজ বিট, হার্ট বিট বন্ধ হয়ে যেতে পারে, এই ভয়টাও তার মনের মধ্যে কাজ করে। তাহলে এই কয়েকটা ভয়ের জন্য সে কিন্তু ইম্পালসিভ হয়ে, ফ্রাইটেন্ড হয়ে সে দ্রুততার সাথে চলতে শুরু করে এবং চলে, তার চলা বন্ধ হয় না। এইবারে আমরা যদি দেখি, ধরুন ডেলুশন, কিছু ডেলুশনের কথায় আমরা আসবো। তো আগে আমরা ফিয়ারগুলো, অ্যাংজাইটির পরে ফিয়ারগুলো দেখে নিই। ফিয়ারটা কি কি, ফিয়ার কত ধরনের ফিয়ার আছে, প্রচুর ফিয়ার আছে। সব ফিয়ারগুলো যদি আমরা যাই তো একদিনে ফিয়ারটাই হয়তো একটা ভিডিওতে পুরো লাগবে, কিন্তু যেগুলো ধরুন খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ এবং আমরা কথায় কথায়
পেশেন্টের সামনে পেশেন্ট বলে এসে, সেইগুলো আমাদেরকে খুব বেশি করে গুরুত্ব দিতে হবে। যেমন ধরুন ফেনিং সিক, মানে ফেনিং সিকটা কি, যে রোগী না হয়েও, প্রকৃতপক্ষে রোগ না থেকেও সে রোগীর মতো নিজে চেষ্টা করে, ভান করে, রোগী হবার মতো ভান করে। এই যে ভান করা, সিকনেস বা রোগীর ভান করাটা, এটা কিন্তু একটা অ্যাজিভ সেন্সেশন, মানে প্রিটেন্ডিং টু বি সিক, মানে আমি বিরাট রোগী, আমাকে আপনি আগে দেখুন, আমি বিরাট রোগী, আপনারা যারা বসে আছেন আমাকে আগে ছেড়ে দিন, আমি কোনো রকম ভাবে ডাক্তারবাবুকে দেখাই, না হলে আমি মারা যাব। এই যে ভাবনাটা, এটা আর্জেন্টাম নাইটিকামের খুব প্যানিকের মতো কাজ করে। এইবারে ধরুন কোথায় কোথায় ভয় আছে, ফিয়ার অ্যালোন বিইং, সে একা হতে ভয় পায়। কেন না, তার হার্ট উইল সিজ বিট, তার হার্টবিট বন্ধ হয়ে যাবে, সে মারা যাবে। কেননা আমরা অ্যাকোনাইটের মতো এখানে আরেকটা জিনিস পাই, যে ডেথ প্রেজেন্টিমেন্ট, ফিয়ার ডেথ অফ তো আছেই, ডেথ প্রেজেন্টিমেন্টও আছে। এইবার ফিয়ার অ্যাপোপ্লেক্সি অফ, মানে আমার এখনই ব্রেন স্ট্রোক হয়ে মারা যাবে, ব্রেন স্ট্রোক হয়ে যাবে, আমার ব্রেনের মধ্যে রক্তপাত হয়ে যাবে, এই যে ভয়টা, এটা আর্জেন্টাম নাইটিকামে আছে। এইবার আমরা সবাই জানি, যেটা দীর্ঘদিন আমরা আর্জেন্টাম নাইটিকামকে এইভাবে কাজ করতাম, ফিয়ার অ্যাপিয়ারিং ইন পাবলিক অফ, মানে পাবলিকের সামনে আসছে আর্জেন্টাম নাইটিকাম ভয় পায়, একটা পাবলিক অ্যাপিয়ারেন্সের ভয় পায়। আমরা যেটা আগে দেখেছি, একটা স্টেজ ফ্রাইট বলে কথা ছিল, সেই স্টেজে এসে আর্জেন্টাম নাইটিকাম পারফর্ম করতে ভয় পায়, সেটা লাইকোপোডিয়ামও আছে, কিন্তু আছে। এই দুটো রেমেডিতে খুব স্ট্রং আছে, লাইকোপোডিয়াম এবং আর্জেন্টাম নাইটিকাম। তো ফিয়ার অ্যাপিয়ারিং ইন পাবলিক অফ, ফিয়ার ক্রসিং দ্য ব্রিজ এবং ফিয়ার ফেলিওর অফ, মানে ফিয়ার ফেলিওর, মানে সে ফেলিওর হতে ভয় পায়, ফেলিওর হতে ভয় পায় বলেই সে সবকিছু দ্রুততার সাথে করতে চায়, তাড়াতাড়ি সেরে নিতে চায়। তাহলে এটা যেমন একটা কারণ, তেমনি তার হার্টবিট বন্ধ হয়ে যাবে, সে এখনই মারা যাবে, সে ধড়পড় করে সবকিছু করে নিতে চাইছে। এইভাবেই কিন্তু আর্জেন্টাম নাইটিকাম হারিড হিমসেলফ, কিপ বিজি হিমসেলফ, সে নিজেকে খুব ব্যস্ত রাখতে চায়, ইতস্তত করে। এইবার আমরা ধরুন ফিয়ার ফেন্টিং অফ, মূর্ছা যাবার, অজ্ঞান হয়ে যাবার ভয় পাই, ফিয়ার ফেন্টিং অফ, এটাও খুব গুরুত্বপূর্ণ সিমটম, খুব ইম্পর্টেন্ট একটা রুব্রিক্স। ফিয়ার সেলফ কন্ট্রোল লুজিং, মানে সেলফ কন্ট্রোল হারিয়ে যাবে, মানে আমি অজ্ঞান হয়ে যাব, আমি পড়ে যাব, আমার ব্রেন স্ট্রোক হয়ে যাবে, আমি আমার কন্ট্রোলার রাখতে পারবো না, আমি বুঝতে পারবো না আমি কি করছি, আমার যে সেন্স অফ কন্ট্রোল, সেন্স কন্ট্রোলটা আমার হারিয়ে যাবে। এই একটা বিরাট গুরুত্বপূর্ণ রুব্রিক। এই রুব্রিকগুলো একের পর এক আমরা কিন্তু নিতে পারি। এইবারে ধরুন আরো কিছু ফিয়ার আছে, যেটা আমি বলি, এর সাথেই বলে নিই। যেমন ধরুন ফিয়ার অডিয়াল অফ। এবার ফিয়ার অডিয়াল মানে কি? অডিয়াল মানে হলো, ধরুন কারো ফিসার হয়েছে, কি কারো কোনো কষ্ট হয়েছে, কোনো শারীরিক কোনো কষ্ট আছে, সেই কষ্টের সময় সে ভুগছে, এক একটা সময় সে খুব কষ্ট পাচ্ছে, স্ট্রেস হচ্ছে, তার মানসিক যন্ত্রণা হচ্ছে, সেই কষ্টটা দিনের পর দিন তার হচ্ছে। ধরুন আজকে সে ভুগে নিয়েছে, কষ্ট পেয়ে গেছে, তাহলে কালকে ওই কষ্টটার মধ্যে দিয়ে তাকে আবার যেতে হবে, প্রতিনিয়ত প্রতিদিন তাকে ওই কষ্টটা ভোগ করতে হবে। এই যে অডিয়াল ব্যাপারটা, এটা হলো ঠিক একটা অগ্নি পরীক্ষার মতো, মানে আজ আমি এত কষ্ট পেয়েছি, এত স্ট্রেস পেয়েছি, এত মনের মধ্যে চাপ হয়েছে, এত ভয় ভীতি আমার মনের মধ্যে এসেছে, যে আমি আপনাদেরকে কি বলবো, এটা আমি সহ্যই করতে পারছি না, মানে এটা আমার জন্য আনএক্সপেক্টেড। তো এবার ধরুন ওই ফিয়ার অডিয়ালটা, মানে কালকে যাতে আমাকে এই কষ্টটা আমাকে পেতে না হয়, আমি এটা আর সহ্য করতে পারছি না, এই অগ্নি পরীক্ষা দিতে হবে আমাকে কালকের দিনের জন্য, আবার এই ভয়টা আমাকে যেন প্রতি মুহূর্ত প্রতিনিয়ত আমাকে প্যানিক করে রেখেছে, একটা মনের মধ্যে একটা আশঙ্কা, ভীতি, ভয় দিচ্ছে। এটা হলো ফিয়ার অডিয়াল। এইবার যদি আমরা দেখি, খুব একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আর্জেন্টাম নাইটিকামের জন্য একটা রুব্রিক, যেটা হলো ফিয়ার টানেল অফ। টানেল মানে কি বলুন তো? টানেল মানে হলো একটা
মাটি কেটে বা পাহাড়কে কেটে কোনো একটা গর্ত, একটা বড় সুড়ঙ্গের মধ্যে দিয়ে যখন ট্রেন যায় বা কোনো কিছু যায় পেরিয়ে, তখন একটা অন্ধকারাচ্ছন্ন সুড়ঙ্গ পথ। তাহলে এখানে কি খুব সিকিউরিটি আছে? খুব সিকিউর জায়গা নিশ্চয়ই নয়। তাহলে আমরা সবসময় অন্ধকার জায়গার মধ্যে আমরা একটা ইনসিকিউরিটি ফিল করি, আমরা একটা ভয় ফিল করি, আমরা একটা আতঙ্ক আমাদের মনের মধ্যে আসে। তাই তো, কি হবে, কিভাবে আমরা এটা পেরোবো, আর কত দূর, এই যে আমাদের মধ্যে যে যাওয়াটা। কেননা এখানে আমরা দেখলাম যে আর্জেন্টাম নাইট্রিকাম কিন্তু ফিয়ার টু ক্রস দ্য ব্রিজ, একটা ব্রিজ ক্রস করতেও কিন্তু ভয় পায়, তেমনি একটা সুড়ঙ্গ পথ পাস হতেও কিন্তু ভয় পায়। তাহলে এখানে দেখুন, সুড়ঙ্গ পথ যখন পেরোচ্ছে বা কোনো পেশেন্ট যাচ্ছে এটার মধ্যে দিয়ে যখন যাচ্ছে, সুড়ঙ্গ পথ কি একটা আনসার্টেন পথ, একটা অন্ধকারময় পথ। এটা তো কোনো রোগ নিয়েও যেতে পারে। একটা মানুষের রোগ হয়েছে, তার তো নিশ্চয়ই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই ওই রোগটা সম্পর্কে, তাই সে অন্ধকারময় পথের দিয়ে সে যাচ্ছে। যেতে 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 তার যে ভয়টা মনের মধ্যে আসবে, তার যে প্যানিক স্টেটটা আসবে, তার যে আনসার্টেনিটি আসবে, এটাই হলো সেই টানেল, এটাই হলো সেই কষ্টময় অন্ধকারময় পথ, যে পথের মধ্যে দিয়ে আর যে পথের মধ্যে দিয়ে আর্জেন্টাম নাইটিকাম যাচ্ছে। এবং তার এই দীর্ঘ মানে রোগ ভোগের যে পথটা, সেটা সে বর্ণনা করছে ডাক্তারের সামনে, যে এই টানেলের মধ্যে দিয়ে, ফিয়ার টু গো টু দ্য টানেল, এই টানেলের মধ্যে যেতে আমার প্রচুর ভয় লাগছে, অন্ধকারময় পথের মধ্যে দিয়ে যেতে খুব ভয় লাগছে। এটা যেমন ধরুন এখানটাতে একটা অবস্থা, সেই অবস্থাটা বিভিন্ন ভাবে সে বয়ান করতে পারে, বিভিন্ন ভাবে সে তার উপলব্ধিটা বলতে পারে। এটা আপনাদেরকে ধরে নিতে হবে, বা এটাকে আমাদেরকে অ্যাকচুয়ালি কম্প্রিহেন্ড করতে হবে আমাদেরকে। এটা আমরা যত ইজি বুঝতে পারবো, তত আমরা আর্জেন্টাম নাইটিকামকে আমরা সহজে প্রেসক্রাইব করতে পারবো। এবার যদি ধরুন আমরা একটা জায়গা ধরি, আর্জেন্টাম নাইটিকামের এই সমস্ত কষ্টগুলো, তার যে অ্যাকচুয়ালি জার্নি অফ আর্জেন্টাম নাইটিকাম কি করে হলো, কেনই বা হলো, বা আর্জেন্টাম নাইটিকাম একটা পেশেন্ট হলো কেন। এটা ধরুন তার অ্যাম্বিশন একটা ছিল, একটা অ্যাম্বিশন লস হলো, সে কোনোভাবে সেই জায়গাটা সফল হতে পারেনি। অ্যাংজাইটি এলিমেন্টস ফ্রম মোটিফিকেশন হতে পারে, এলিমেন্টস ফ্রম অ্যাম্বিশন লস হতে পারে, এলিমেন্টস ফ্রম অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন যে অ্যাবিউজ বিইং, সে ভুলভাবে অন্যের দ্বারা ব্যবহৃত হয়েছে, তাকে সে কেউ ব্যবহার করে নিয়েছে, এইভাবেও আসতে পারে। হবার পরে সে ধরুন জীবনে যদি ফেলিওর হয়, কোনোভাবে সে অসফল হয়ে যায়, অসফল হওয়ার পরেই কিন্তু তার বিভিন্ন জিনিসগুলো, বিভিন্ন যন্ত্রণাগুলো তৈরি হতে পারে, মানসিক এই মেন্টাল স্টেটগুলো তৈরি হতে পারে। যেমন ধরুন তার একটা প্রথম যে ভাবনাটা আছে, ধরুন একজন ছেলে সে নিটের তৈরি করছিল, মেডিকেল তৈরি করছিল, অথবা জয়েন্টের প্রিপারেশন নিচ্ছিল, অথবা আইএএস এর প্রিপারেশন নিচ্ছিল, অথবা আইপিএস এর প্রিপারেশন নিচ্ছিল। এই জায়গাতে সে কোনোভাবে অসফল হয়েছে, অসফল হয়ে সে বাড়ি ফিরে এসেছে। তাহলে বাড়ি ফিরে আসার পর সে কি দেখলো? প্রথম এসে সে দেখছে যে ডেলিউশন থিংস এভরিথিং ইজ চেঞ্জড, মানে তার বাড়ির লোকও তো একটা সমপরিমাণ এক্সপেকটেশন নিয়েই ছেলেকে প্রচুর খরচা করে বাইরে রেখেছিল, ধরুন রাজস্থানের কোটায় রেখেছে, কিন্তু সেখান থেকে সে অসফল হয়ে ফিরে এসেছে, ভগ্ন মনোরথ হয়ে ফিরে এসেছে। এই যে ভেঙে যাওয়া যে তার ব্যাপারটা, এটা যেমন ছেলেকে তাকে কষ্ট দিয়েছে, ঠিক বাড়ির যে অভিভাবক তাদেরকেও কষ্ট দিয়েছে। অভিভাবক অভিভাবিকা তারা কিন্তু এই এসে ছেলে ঘুরে এসে দেখছে যে বাড়ির পরিবেশটা তার সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে। তাকে যেভাবে তারা ধরুন দেখতো, যেভাবে ভালোবাসতো, ছোটবেলার যেভাবে ভালোবাসা ছিল, যেভাবে তাকে আদর করত, ঠিক যেন পরিবর্তন লাগছে। এইখানে আরো একটা রুব্রিক আছে, ডেলিউশন হোম চেঞ্জ এভরিথিং অ্যাট হ্যাজ, মানে এভরিথিং হ্যাজ চেঞ্জড অ্যাট হোম, মানে ঘরে সবকিছুই তার চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তার যে প্রাপ্য ভালোবাসাটা, তার যে সিম্প্যাথিটা, তার প্রতি যে মনোভাবটা, তাকে যে অ্যাপ্রিসিয়েশনটা, সবগুলোই একটু 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 করে পরিবর্তন হয়েছে। এইবারে ওইখানটায় আপনি ধরতে পারেন যে তারও এইটাও মনে হতে পারে যে ডেলিউশন হি হ্যাজ নেগলেক্টেড,
তাকে কিছুটা অবহেলা করা হচ্ছে, সবকিছু তাকে বলা হচ্ছে না, তার প্রতি সমস্ত কথা তার কাছে শেয়ার করা হচ্ছে না, তাকে কোনো বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে না। ডেলিউশন, হি হ্যাজ নেগলেক্টেড, তাকে অবহেলা করা হচ্ছে এবং সে প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে সে এই বোধটা করছে আর কি, এই কষ্টটা সে পাচ্ছে। তাহলে ডেলিউশন নেগলেক্টেড মানে সে অবহেলিত হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট রুব্রিক। এইবারে ওইখানে ধরুন যে ডেলিউশন ডেসপাইজড হিজ, ডেসপাইজড মানে কি? ডেসপাইজড মানে হলো একটা ঘৃণার পাত্র, অর ধরুন হি হ্যাজ নো ভ্যালু, বা ধরতে পারেন যে স্ট্রং ডিসলাইক। তাহলে তাকে ভালোভাবে আর ভালো জায়গায় রাখা হচ্ছে না, ভালো সম্মান দেওয়া হচ্ছে না, তাকে ঘৃণার পাত্রে পরিণত করা হয়েছে, তার কোনো ভ্যালু নেই, তার কোনো মান সম্মান নেই। তাহলে ডেলিউশন despised he is, delusion repudiated by relatives। তাহলে ঘরে যখন তার এই অবস্থা হয়েছে, বাইরে তাহলে তার রিলেটিভসরা যারা একসময় তার প্রতি বিরাট সম্মান, তার এডুকেশনের প্রতি বিরাট সম্মান জ্ঞাপন করছিল, বা যারা একটা বিরাট আশা রেখেছিল, তারা কি ভাবছে, তারা কি করছে না, ডেলিউশন রেপুডিয়েটেড বাই রিলেটিভস ইজ। তাহলে হি ইজ রেপুডিয়েটেড বাই রিলেটিভস। রেপুডিয়েটেড মানে কি না, রিজেক্টেড বা রিফিউজ টু অ্যাকসেপ্ট, তাকে আর গ্রহণ করতেই কেউ ইচ্ছুক হচ্ছে না, ঠিক ভালোভাবে তাকে দেখছেই না। হয়তো তাকে কোনো বাড়ির যে সমস্ত ধরুন ফ্যামিলিয়াল অনুষ্ঠান হয়, সামাজিক কাজকর্ম হয়, সেই কাজকর্মতেও তাকে আর ডাকা হচ্ছে না বা সম্মান দেওয়া হচ্ছে না। তাহলে সেই জায়গাগুলো সে নিজেই হারিয়েছে। তার এই যে পরিবর্তন, তার যে এই যে হোপলেস হয়ে ফিরে আসা, তার যে ফেলিওর হওয়া, এখানে কি হলো, এলিমেন্টস অ্যাম্বিশন ফ্রম, তার অ্যাম্বিশন লস হলো বলে তার যে কষ্ট, সেই কষ্ট নিয়ে সে বাড়ি ফিরে এলো। এরপরে দেখুন স্টেজ ওয়াইজ একটা 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 কত সুন্দরভাবে এই রুব্রিকগুলো মিলে যাচ্ছে। এইবার কি হবে, তারা দেখবেন অনেক বাড়িতে অনেক ব্যক্তিবর্গ আছেন বা আত্মীয় পরিজন আছেন, যারা বিভিন্ন রকম কথাবার্তা বলতে থাকে, কটূক্তি করতে থাকে। ডেলিউশন স্নেকস অ্যারাউন্ড হার, বাড়িতে পাশে যারা লোক আছে তারা কথার দহন দিচ্ছে, কথার জ্বালা সহ্য করতে হচ্ছে, মানে পাশে সব কাটনেওয়ালা হয়, মানে এরা সব কাটতে জানে, মানে কথার দহন দিতে জানে, এরা হলো সাপ আর কি। তো এই ধরনের ভাবনাটা তখন তার মনের মধ্যে আস্তে আস্তে আসবে। এইবারে উইপিং হোপলেস ফ্রম, উইপিং কি, মনের মধ্যে কান্না আসছে, কান্নার উদ্রেক হচ্ছে, কোথা থেকে না, হোপলেস ফ্রম, সে যে আশাভঙ্গ হয়েছে, আশা নষ্ট হয়েছে, সেই আশাহত অবস্থা থেকে তার কান্না আসছে। কেননা সে অ্যাম্বিশনটা হারিয়েছে, সে তো নিজে অ্যাম্বিশন হারিয়েছে, সে হোপলেসও হয়ে গেছে, তার আশাভঙ্গ হয়ে গেছে। এইবারে আরেকটা, এটা হলো একটা রুব্রিক, উইপিং হোপলেসনেস ফ্রম। আরেকটা রুব্রিক হলো উইল লস অফ মেলানকোলিয়া ফ্রম। তাহলে মেলানকোলিয়া ফ্রম উইল লস অফ, মেলানকোলিয়া ফ্রম উইল লস অফ, তার মানসিক যে দুশ্চিন্তা, তার যে ধরুন একটা মেলানকোলিক স্টেট, বিষাদগ্রস্ত অবস্থা, এই বিষাদগ্রস্ত অবস্থাটা কোথা থেকে এসেছে, উইল লস অফ, উইল যে তার ইচ্ছাটা, তার যে আন্তরিক ইচ্ছাটা, মানে আমার প্রগাঢ় ইচ্ছা ছিল যে আমি একজন আইএএস অফিসার হব, দীর্ঘদিন প্রয়াসের ফলেও যখন আমি এখানে আশাভঙ্গ হয়েছি, তখন আমার মেলানকোলিক স্টেট এসেছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ রুব্রিক, এবং এটাকে ধরেও আমরা আর্জেন্টাম নাইট্রিকামকে সিলেকশন করতে পারি। এইবার ধরুন এতগুলো যে আমরা ডেলুশন বলছি, যেমন ধরুন ডেলুশন ডেসপাইজড হলো, ডেলুশন রেপুডিয়েট হলো, ডেলুশন নেগলেক্টেড হিজ হলো, ডেলুশন হোম চেঞ্জড এভরিথিং অ্যাট হিজ, তার বাড়িতে সব পরিবর্তন হয়ে গেছে। এই তেমনি ঠিক ডেলুশন হি হ্যাজ অ্যান ইনকিউরেবল ডিজিজ, তার যখন কোনো রোগ, শরীর খারাপ হয়, এমনি সে নার্ভাসনেস, এক্সাইটমেন্টের পেশেন্ট, প্রচুর নার্ভাস। আমরা প্রথম প্রথম পড়ে এসেছি কোথায়, প্রথম আমরা একটা জিনিস দেখতাম, পেশেন্ট হ্যাজ এ ফিয়ার টু গো টু দ্য চার্চ অ্যান্ড অপেরা। কোনো চার্চ বা কোনো অপেরা বা কোনো জায়গায় যাওয়ার আগে তার নার্ভাস ডায়রিয়া তৈরি হয়ে যেত। এইরকম একটা আপকামিং এনগেজমেন্টের কিছু একটা থাকলেই, একটা অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি
খুব বেশিভাবে কাজ করে আর্জেন্টাম নাইটিগামে। তাহলে অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি ফ্রম অ্যান আপকামিং এনগেজমেন্ট, কোনো একটা এনগেজমেন্ট যদি থাকে, কোথাও কিছু যেতে হয়, ইফ দ্য টাইম ইজ সেট, ইফ দ্য টাইম ইজ গিভেন, তখন কিন্তু আর্জেন্টাম নাইটিগামের খুব ইতস্তত অবস্থা আছে, একটা নার্ভাস এক্সাইটমেন্ট তৈরি হয়, যেখান থেকে তার প্রবলেমগুলো আসে। যেমন ধরুন অ্যান্টিসিপেশন এক্সাইটমেন্ট উইথ অ্যান্টিসিপেশন স্টেজ ফ্রাইট, এটা আমরা বললাম। তো এইভাবে তার মনের মধ্যে যেটা আসে, আরো এই ধরনের কিছু ডেলিউশন আছে, যেমন ডেলিউশন পাস নট পাস এ সার্টেন পয়েন্ট, মানে সে কোনোভাবেই ওই একটা পয়েন্টকে পেরোতে পারছে না, মানে কোনোভাবে একটা টার্গেট দেওয়া আছে, একটা পয়েন্ট দেওয়া আছে। যেমন ধরুন তার আইএএসটা বা আইপিএসটা একটা পয়েন্ট ছিল, একটা টার্গেট ছিল, তাহলে টার্গেটটা সে সেটিং করেছিল, সেট করে সে পার হতে পারেনি, তাহলে ওই ফিয়ার একটা কাজ করছে। এইবারে সে কোনোভাবে আর কোনো কাজে আর মনকে ব্রতী করতে পারছে না, মনের মধ্যে কনফিডেন্স জোগাড় করতে পারছে না, মনের মধ্যে কনফিডেন্স আনতে পারছে না। কেন না? ডেলুশন ওয়ার্ক উইল ডু হার্ম, মানে কাজ করলে কাজ প্রচুর ক্ষতি করে, শরীরের প্রচুর ক্ষতি করবে, শরীরের প্রচুর হানি হচ্ছে, এইভাবে আর কনসেন্ট্রেট করতে পারছে না, মানসিক এনার্জি পাচ্ছে না, জোর পাচ্ছে না, সবকিছু হারিয়ে গেছে। এবং মনের মধ্যে এটা এসেছে, হি উইল ফেল এভরিথিং, মানে সে সবকিছু যাই করুক না কেন, হি হ্যাজ ডান এভরিথিং রাইট বাট হি গট ফেলিওর। তো সবকিছু সে ঠিক করছে কিন্তু সে ফেলিওর হলো। এই যে ফেলিওর হয়ে যাওয়াটা, এই ফেলিওর হওয়াটা তার মনের মধ্যে যেন একটা প্যানিক অবস্থায় এসে গেছে, যে সে যাই করুক না কেন, যতই সঠিক করুক না কেন, সে ফেলিওর হয়ে যাবে। সেই জন্য সে সার্টেন পয়েন্ট আর পার করতে পারবে না। এইবারে যাদেরকে আমরা ধরুন প্রচুর বিশ্বাস করি, যেখানটাকে আমরা প্রচুর বিশ্বাস করি, যে জায়গাটার উপর প্রচুর ভরসা করি, যেমন ধরুন বাড়ির ওয়াল, বাড়ির ওয়ালটা সিমেন্ট ওয়ার্ক, ব্রিক স্ট্রাকচার, তার মধ্যেই আমাদের বাড়ি, আমরা সেখানটায় বসে রেস্ট নিই, সেখানে থাকি। যেমন বেড, আমি একটা অন্য ভিডিওতে আর্জেন্টাম নাইটিগামের বেড ডিজায়ার টু রিমেইন ইন, এটা আমি আলোচনা করেছি ছোট্ট করে, তো সেটা আপনারা দেখবেন। আমি এখানেও দু কথা বলে রাখছি। যেমন ধরুন বললাম যে ওয়ার্ক উইল ডু হার্ম, মানে কাজ তার ক্ষতি করবে, সেজন্য সে কাজ আর নতুন করে কোনো কাজে আর মন দিতে চাইছে না, কাজ শুরু করতে চাইছে না। তেমনি ডেলুশন ওয়াল উইল ক্রাশ অন হিম, মানে বাড়ির যে ওয়ালগুলো, দেওয়ালগুলো, সেগুলো তার উপরে গিয়ে পড়বে, উপরে থেকে তার বডির উপরে পড়ে যাবে, এটা তার মনের মধ্যে ভীতি হচ্ছে। মানে যেটাকে আমি আমার সাপোর্ট বলে মনে করি, সেটাই আমার উপর এসে পড়বে। বা রাস্তা দিয়ে আর যখন আমরা হাঁটছি, তখন মনে করি যে বড় বড় বিল্ডিং গুলো আমার উপরে এসে পড়বে, তাহলে হাই বিল্ডিং ক্রাশ অন হিম, তার উপরে এসে পড়বে। এই ধরনের একটা মনের মধ্যে ভীতি কাজ করে। এইবারে ডেলুশন সাকসিড হি ক্যান নট ডাজ এভরিথিং, সে সব কিছু করেছে, কোনোভাবে সফল হতে পারেনি, তাহলে সে সফল হতে পারবে না, এরকম তার মনে হয় যে সে আর কোনোদিন সফল হতে পারবে না। মনের মধ্যে ফিয়ার ফেলিওর অফ, আর একটা ভয় আছে ওরকম, ফিয়ার লেট অফ বিইং, মানে কোনো জায়গায় আমি পরে পৌঁছবো, সবাইকার কাজ ছাড়া হয়ে যাবে, আমি লেট হয়ে যাব, এই লেটের ভয়টা কিন্তু আর্জেন্টাম নাইটিগামে খুব বেশি করে আছে। তেমনি হি ক্যান নট পাস এ সার্টেন প্লেস ও সার্টেন পয়েন্ট, মানে একটা পয়েন্টকে সে পেরোতে পারছে না, পার হতে পারছে না। তাহলে ডেলিউশন ফেল এভরিথিং উইল ফেল, মানে সব ফেলিওর হয়ে গেছে তার চারিদিকে, যত আশা ছিল, যত অ্যাম্বিশন ছিল, যত দীর্ঘ প্রতীক্ষা ছিল, যত প্রচেষ্টা ছিল, সব কিছুতে আর্জেন্টাম নাইটিগাম ফেলিওর হয়ে বসে আছে। তখন সে কি ভাবে? ডেলিউশন এ ক্লাউড হ্যাভি ব্ল্যাক এনভেলপ হার, মানে একটা হ্যাভি ব্ল্যাক ক্লাউড তার উপরে, মাথার উপরে রয়েছে, হ্যাভি ব্ল্যাক ক্লাউড এনভেলপ হার, মানে তাকে ঘিরে রেখেছে, একটা অন্ধকারময় কালো মেঘ তাকে ঘিরে রেখেছে। এই ধরনের একটা তার মনের মধ্যে ভীতি বা সঞ্চার হয়। সেটা কি রকম? তো সেই অবস্থায় তার মনের অবস্থাটা কেমন হয়? হেল্পলেসনেস ফিলিং অফ, অসহায় বোধ চারিদিকে, মানে আমি বাড়ির বাইরে যাচ্ছি তো আমাকে সাপের মতো কাটছে আমার আত্মীয় পরিজনরা, মানে কথার দহন, কথার জ্বালা তাকে দিচ্ছে। 2 নম্বর,
আমি ঘরে আছি, ঘরের পরিবেশ পুরো পরিবর্তন হয়ে গেছে, আমাকে ঘরের লোক আর কোনো মান সম্মান আদর যত্ন কিছুই দিচ্ছে না। সেখানে আমি যেন অবাঞ্ছিত কোনো একজন এসে বসেছি। আমি যে আমার জীবনটা তৈরি করব, যার জন্য আমি এত প্রয়াস এত প্রত্যাশা নিয়ে আমি খাটলাম, সেখানে আমি ফেলিওর হয়ে এলাম। ডেলিউশন, সাকসিড হি ক্যান নট, ডাজ এভরিথিং, সে সব কিছু প্রচেষ্টা করেছে, হি ক্যান নট পাস এ সার্টেন পয়েন্ট। এখন সে ঘরের লোকের কাছে শুধু নেগলেক্টেড, ডেসপাইজড, রেপুডিয়েটেড, এই সবগুলো তার প্রাপ্তি। তাহলে ডেলিউশন থিং এভরিথিং ইজ চেঞ্জ, সব পরিবর্তন হয়ে গেছে, সেই জন্য হেল্পলেসনেস ফিলিং অফ, অসহায় অবস্থায় সে পড়ে আছে। এইবারে তার মনের মধ্যে সেই অবস্থাতে কি রয়েছে, একটা মানসিক ছটপটানি আছে। কিসের ছটপটানি? ছটপটানি কিরকম না, রেস্টলেসনেস কম্পেলিং টু রেপিড ওয়াকিং, সেই দ্রুততম ছটপটানি ভাব, চটপট করে ইম্পালসিভ ওয়েতে সে ছটপট করে চারিদিকে ছুটে বেড়াচ্ছে, ছুটেই কথা বলে, বা দ্রুত প্রয়াসটা, তার হারিড নেচারটা রয়ে গেছে, এটা একটা ইম্পালসিভ নেচার, এটা রয়েই গেছে। এইবারে ফেনিং সিক, আপনাদেরকে বললাম যে একটা ফেনিং সিকনেস তার মধ্যে রয়েছে। আর একটা হলো অবস্টিনেট হেডস্ট্রং, মানে খুব মানসিকভাবে খুব জেদি, একটা জেদ। কি ধরনের জেদ আর্জেন্টাম নাইটিকামে আছে? একটা কথা আছে কোয়ারেস্ট অবজেকশন, মানে কোয়ারেস্ট অবজেকশন মানে কি না, একটা স্ট্রেঞ্জ, অড, পিকুলিয়ার আর্গুমেন্ট রেজড অ্যাবাউট সামথিং, কোনো জিনিসের একটা অদ্ভুত যদি আমরা জেদ বা উদ্ভট জেদ করি কোনোভাবে, যেটা কোনোভাবেই সম্ভব নয়, সেই জেদটা যদি আমি করি, এটা হলো কোয়ারেস্ট অবজেকশন। এইটার জন্য সে প্রচন্ড জেদি হয়ে উদ্ভট ধরনের জেদ করে। তাহলে এই যে আমরা রুব্রিকগুলো আজ বললাম, এগুলো আর্জেন্টাম নাইটিকামের এক একটা দিক, এক একটা মেন্টাল স্টেট। এগুলো যেমন আমরা খোলা চোখে তার লিটারাল মিনিং গুলো দেখবো, তেমনি তার মেটাফরিক্যাল যে মিনিং, মানে অন্তর্নিহিত নিগূঢ় যে মানে, সেই মানেগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে। যত আমরা পেশেন্টের অন্তরের কথাগুলো শুনবো, উপলব্ধি করব, এবং আমরা এই রুব্রিকগুলোকে একত্রিত করে আমরা যখন পেশেন্টের কাছে পৌঁছবো, তখন কিন্তু আমরা আর্জেন্টাম নাইটিকামকে খুব সুন্দরভাবে সিলেকশন করতে পারবো। দেখুন ডাক্তার বন্ধুরা, আমাদের উদ্দেশ্যই হলো, ভিডিও করার উদ্দেশ্য হলো যাতে আমরা সঠিক সিলেকশন করতে পারি, সো যেটা সিমিলিমাম একটা মেডিসিন হতে পারে, এবং মেডিসিন সিলেকশন করে আমরা অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক কিওর এস্টাবলিশ করতে পারি, এটাই উদ্দেশ্য। তাহলে এটার মধ্যে দিয়ে যদি কোনো এক ব্যক্তিবর্গ, কোনো হোমিওপ্যাথিক ফিজিশিয়ান উপকৃত হন, তাহলে আমার এই ক্ষুদ্র প্রয়াস আমাকে খুব ভালো লাগবে, এবং আমরা সমবেতভাবে আমরা এগিয়ে যেতে পারবো, আমাদের এই প্রয়াসকে আরো সুদূর প্রসারী করতে পারবো, এই আশা রাখি। এবং এই বলে আমার ভিডিওটি আজ আমি শেষ করছি। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, বিশেষত আমাকে কমেন্ট করলে খুব ভালো লাগবে যে কি বুঝতে পারলেন, আপনাদের কি অনুভূতি হলো। দেখুন, আপনারা সবাই অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, বিভিন্ন মেটেরিয়া মেডিকা পড়েছেন, কিন্তু আমরা এই যে ছোট ছোট দিকগুলো আলোচনা করছি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই দিকগুলো আমরা উপলব্ধি যত সুন্দরভাবে করতে পারবো, এগুলোর জন্যই আমাদের এই প্রয়াসটা। কেননা এখানে আমরা সবাই শিক্ষানবিশ, আমাদেরকে প্রতিনিয়ত শিখতে হবে, এবং যত আমরা চর্চার মধ্যে থাকবো, তত কিন্তু আমরা নতুন দ্বার উদ্ঘাটন করতে পারবো। যদি আমরা চর্চাটা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু আমরা খুব ভালো জায়গাতে থাকতে পারবো না, এবং ভালো কিওর এস্টাবলিশ করতে পারবো না, যার মধ্যে দিয়ে আমরা আনন্দ উপলব্ধি পাবো বা আনন্দ পাবো, নতুন আমাদের একটা আশার উদ্রেক হবে, আমাদের এই সিস্টেমটাকে আমরা সুদূর প্রসারী আগিয়ে নিয়ে যেতে পারবো, এবং ওভারঅল মানুষের জন্য একটা বড় ধরনের হেল্প, হোমিওপ্যাথির যে দিগন্ত, সেটা আমরা মানুষের সামনে খুলে দিতে পারবো। এটা আমাদের এই হোমিওপ্যাথিক লার্নিংস বা এই ধরনের চর্চার ঐকান্তিক, মানে কি বলবো, এটা উদ্দেশ্য, এটাই মূল উদ্দেশ্য অ্যাকচুয়ালি। যাক, এই বলে রাখি। সকালকে ধন্যবাদ।